এইবারে মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলে যে আমি জানি না, তাহলে বলবো উনি বড় অ্যাক্টর, অ্যাক্ট্রেস, মানে বিখ্যাত অ্যাক্ট্রেস। কারণ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ওনার অভিনয় শুরু হয়েছিল, মনে আছে তো? অভিনয় কারোর চাকরি যাবে না। যদি এই যে যেটা বলা হচ্ছে যে প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স, তাতে বাড়তি নাম্বার দেওয়া, আমি বলছি নতুনরা কেন পরীক্ষায় বসতে যাবেন বলুন তো? 90তে পরীক্ষা দেওয়া বা 80তে কেন পরীক্ষা দিতে যাবে? মানে ম্যাচ খেলার আগে আমি হেরে বসে থাকবো কেন? দিয়েছিল শূন্য খাতা জমা দিয়ে চাকরি, এখন হচ্ছে কে ইন্টারভিউয়ে শূন্য পেয়ে চাকরি। কতটা টেকনিক্যাল পুলিশ এদের মধ্যে আছে। নাম্বারের ইন্টারভিউ, প্র্যাকটিক্যালি 60 নাম্বারের পরীক্ষা হবে, বাদবাকি কিন্তু যে 30 নম্বর কিন্তু সরকারের হাতে। 60 নাম্বার পরীক্ষার্থীরা লড়বে, আর বাদবাকি 30 নাম্বার কিন্তু সরকার যাকে খুশি তাকে দেবে। এটা একেবারে বেআইনি কার্যকলাপ। মুখ্যমন্ত্রী তো জানেন নিশ্চয়ই, এত বড় একটা পদে বসে আছেন, জেনে বুঝে মামলা হবে, আবার এই চাকরি আটকাবে, জেনে বুঝে কেন করছেন? আমাদেরকে মানে এইরকম ভাবে কি বলবো, যে একটা শ্রেণীকে দ্বারা তাদেরকে অপরাধী বানানো হবে। 10টা বছর বারে পরীক্ষা হচ্ছে, সেখানে তারা বহুত উদ্যম নিয়ে আছে, কিন্তু উদ্যম হলেও তারা কিন্তু মনে ব্যথা পেয়ে, যাদের হাতের কলম চলবে না। একেবারে দুর্নীতির একদম সুগম রাস্তা করে দিয়েছে, একেবারে সুগম রাস্তা। সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে কোনো এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া যাবে না, সবাই ঝামেলায় পড়ে গেছে। যারা এই নাম্বারগুলো টপাটপ পাবে, এক্সপিরিয়েন্সের নাম্বার টপাটপ পাবে, এটা প্রচন্ড বেআইনি কাজ করেছে, একেবারে বেআইনি কাজ। যত দেরি করবে তত কিরু কন্টেম খাবে, আর পেনাল্টি খাবে, আর পানিশমেন্টও পাবে, সব কিছু পাবে। বুঝতে পারছেন যে গোটা শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে, এবং মানুষও সেটা উপলব্ধি করতে শুরু করেছে। এটা কি শুধুমাত্র এই মুসলমান ভোটটার সঙ্গে রয়েছে? জয়ের ব্যাপারে কনফিডেন্স, ওভার কনফিডেন্সের জন্য কি এই ধরনের কার্যকলাপ হলো? এই জন্যে উনি এই খেলাটা খেলছেন। এই যে ডিক্টেটরশিপটা ওনার মধ্যে কিন্তু পুরোপুরিভাবে এসে গেছে। মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের এটাই এই বার্তাটা দিচ্ছে, দেখো এখানকার অনেক বিজেপি লিডার কিন্তু বলছে তোমাদের আমার দরকার নেই। পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা তারা আসে আমার কাছে, শিক্ষিত সংখ্যালঘু, তারা এই মমতা ব্যানার্জি সরকারকে চাচ্ছে না, একদম চাচ্ছে না, তারা পা বাড়িয়ে আছে বিজেপির দিকে। নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, চাকরিহারা শিক্ষকরা তারা অর্ধনগ্ন হয়ে প্রতিবাদের কর্মসূচি নিয়েছিলেন, কিন্তু পুলিশ দিয়ে আজকে সরকার যেভাবে দমন করলো, তাতে করে সরকারের যে অপদার্থতা সেটা কিন্তু আরও একবার সামনে আসলো। শুধুমাত্র চাকরিহারা শিক্ষক নয়, এই যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে করে আগামী দিনে যদি নতুন যারা পরীক্ষায় বসতে চলেছে তারাও যদি পথে নামে, অবাক হওয়ার কিছু নেই। আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব। আমরা কামাল হোসেন স্যারকে পেয়ে গিয়েছি। স্যার, বিবিধ নিউজে স্বাগত। আজকে চাকরিহারা শিক্ষকরা অর্ধনগ্ন হয়ে প্রতিবাদের পন্থা নিয়েছিলেন, সেটা দমন করা হলো। আগামী দিনে এই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে নতুন যারা রয়েছে তারাও পথে নামবে না, এমনটা কি হতে পারে? একেবারেই, মানে আজকের শিক্ষক শিক্ষিকারা অর্ধলগ্ন, ঠিক আছে, খারাপ লাগছে, কিন্তু প্রকৃতপক্ষে অর্ধলগ্ন হচ্ছে কি এই সরকার। এই সরকারের অর্ধলগ্ন নগ্নতা পুরো সমাজের প্রত্যেকটা রন্ধে রন্ধে পৌঁছে গেছে। সবাই জেনে গেছে যে সরকার উন্মাদ সরকার, যে সুস্থ মস্তিষ্কের শিক্ষক শিক্ষিকা তথা নতুন যারা পরীক্ষার্থী তাদেরকে অসুস্থ করে তুলেছে এই বিজ্ঞাপনটা দিয়ে। যে এবং নিয়ম দেখুন, যে এর আগে আপার প্রাইমারির ক্যান্সেল হলো, তখন বলে দিল আপার প্রাইমারি পুনরায় ইন্টারভিউ করো। ইন্টারভিউ কিন্তু 10-এর থেকে সেটা 20 হয়নি, বেড়ে, অর্থাৎ যেটা ক্যান্সেল হয় সেইটাই হচ্ছে কে থাকে। তাহলে এখানে নিয়ম তাই 55 নাম্বারের পরীক্ষা ছিল, 35 একাডেমিক, 10 ইন্টারভিউ, এইটা কাম্য। যেহেতু আবার কি অদ্ভুত ধরনের, কারা শিক্ষা দপ্তরে বসে আছে আমি জানি না, যে তাদের শিক্ষা দীক্ষা যোগ্যতা নিয়ে আমি নমস্য তার আমার কাছে, কিন্তু তারা কার নির্দেশে এই রকম ধরনের করেছে, তারা নিজেরা তো করতে পারে না। এবং ব্যক্তিগতভাবে শিক্ষা দপ্তরের বহুজনের সঙ্গে আমার সুসম্পর্ক, এবং এটাতে অনেকের হয়তো বা তাদের গররাজি ছিল, কিন্তু কে তাদেরকে এই নির্দেশ দিল? আবার দেখুন,
এই যে প্রথম এসএলএসটি সেটা তো ক্যান্সেল হলো, তাই না? তাহলে এটা দ্বিতীয় এসএলএসটি কী করে হয়? কীরকম মস্তিষ্ক আপনি বুঝতে পারছেন? প্রথম এসএলএসটি সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দিল, প্যানেল বাতিল, তাহলে এই বিজ্ঞপ্তি দিয়েছে সেকেন্ড এসএলএসটি। ভাবুন কতটা টেকনিক্যাল পলিশনেস এদের মধ্যে আছে, বুঝতে পারলাম। এবারে দ্বিতীয় দেখুন যে 35 নম্বরটা কেন তুলে দিয়েছে, এই যারা নিউ কামার, যারা এসএলএসটি 2016 পরে যারা পরীক্ষা দিতে পারেনি আর কি, তারা লকডাউনের পরে তারা কিন্তু ভালো নাম্বার পেয়েছে সবাই, তাহলে তাদের মাধ্যমিকে ভালো নাম্বার, উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পাবে। তাহলে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বারটা কেটে দিয়ে দিল শুধু অনার্স আর মাস্টার ডিগ্রি, এই দুটোই। মানে এরা একাডেমিকে অনেক আগিয়ে যেত যারা নিউ কামার, কিন্তু শুধু চাকরিহারা যোগ্য এবং অযোগ্যদের নেওয়ার জন্যে এই পদ্ধতি, আর অন্য কোনো পদ্ধতি নেই। তারপরে দেখুন যে 60 নাম্বারের ইন্টারভিউ, প্র্যাকটিক্যালি 60 নাম্বারের পরীক্ষা হবে, বাদবাকি কিন্তু যে 30 নম্বর কিন্তু সরকারের হাতে, 60 নাম্বার পরীক্ষার্থীরা লড়বে, আর বাদবাকি 30 নাম্বার কিন্তু সরকার যাকে খুশি তাকে দেবে। অর্থাৎ মানে 20 নাম্বারের ইন্টারভিউ আর 10 নম্বরে একাডেমিক। দেখেন আগে যেটা হয়েছিল, অনেকের যা একাডেমিক কম তাদের একাডেমিক ডবল করে দেওয়া হয়েছিল, তাহলে এটা সরকারের হাতে। অর্থাৎ আগে ছিল শূন্য খাতা জমা দিয়ে চাকরি, এখন হচ্ছে কে ইন্টারভিউয়ে শূন্য পেয়ে চাকরি, একদম সেম পলিসি করে নিয়েছে এবং একেবারে দুর্নীতির একদম সুগম রাস্তা করে দিয়েছে, একেবারে সুগম রাস্তা। তো এটা যারা চাকরি প্রার্থী তারা বুঝে গেছে, আমি যে টেকনিক্যাল দিকটা দেখি সেই টেকনিক্যাল দিকে আমিও বুঝে গেছি যে এখানে মারাত্মক সবচেয়ে টেকনিক্যাল দিক ওটা বললাম। সেকেন্ড এসএলএসটি কী করে হয় বলুন, কি অদ্ভুত। তো সুতরাং এর উপরে কিন্তু, এবং সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে কোনো এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া যাবে না, তাহলে তাদের এক্সট্রা সুযোগ সুবিধার পথ কেন? আর দ্বিতীয় কথা, মাননীয় মুখ্যমন্ত্রীকে বললাম তো সম্মান করা উচিত একজন নাগরিকের, কিন্তু তিনি তার সম্মানের জায়গা রাখতে পারছেন না, তাকে অসম্মানমূলক কথা বলতে হয়, রাখতে পারছেন না। কারণ যে তিনি কেন এখনো অযোগ্যদের নামটা প্রকাশ করছে না, তার মানে অযোগ্যরা কি বসবে পরীক্ষায়, সেইটাই একটা সুগম করে দিল। কি অদ্ভুত ধরনের, আপনি ভাবুন, সংবিধান মানে না, মানে অবৈজ্ঞানিক যেটা করেছে, একদম অবৈজ্ঞানিক, এবং সুস্থ পরীক্ষার্থীদের সব অসুস্থ করে দিচ্ছে। যে সুতরাং যে মানে এই যে 30 নম্বর সরকারের হাতে, এসএসসির হাতে, এই এসএসসি এইবারে এই 30 নম্বর সত্যি সত্যি যাকে খুশি তাকে দেবে, বিনিময়ে যা হয় সেটা আপনি বোঝেন, বিনিময়ে তো না থাকলে তো এমনি দেবে না। এটাই স্যার, আপনি সভ্য ভাষায় বলছেন পদ্ধতিগত ত্রুটি, কিন্তু আমি বলছি এটা একেবারে বেআইনি কার্যকলাপ। মুখ্যমন্ত্রী তো জানেন নিশ্চয়ই, এত বড় একটা পদে বসে আছেন, জেনে বুঝে মামলা হবে, আবার এই চাকরি আটকাবে, জেনে বুঝে কেন করছেন? মানে এটা তো বললাম একটা অসভ্য কাজকর্ম। আদৌ কি সদিচ্ছা আছে পরীক্ষা? না 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 না, একেবারে না। মানে এটাতে কি হবে, এটা যেটা চাচ্ছেন পরিষ্কার, এটাতে হচ্ছে কি যে যে আরেকটা কেস হোক, কেস হলেই তখন বলবে দেখো আমি কিন্তু তোমাদের জন্য একদম রেডি করে রেখেছিলাম, হ্যাঁ দেখো আবার ফের কেস হলো। কিন্তু কেস যতই হোক, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু ব্যবস্থা করতে হবে। আর হাইকোর্ট কি বলতে পারে, হাইকোর্ট বলতে পারে তুমি ঠিক করে রেডি করো, ফের ওই 2016 ধাঁচে পরীক্ষা হবে, অর্ডার দিয়ে দিল, ব্যাস কিছু করার নেই। বাস ওরা আবার তো সুপ্রিম কোর্টে ছোটে, যত দেরি করবে তত কিরু কন্টেম খাবে আর পেনাল্টি খাবে আর পানিশমেন্টও পাবে, সব কিছু পাবে। যে সুতরাং এইবারে মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলে যে আমি জানি না, তাহলে বলবো উনি বড় অ্যাক্ট্রেস, মানে বিখ্যাত অ্যাক্ট্রেস। কারণ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ওনার অভিনয় শুরু হয়েছিল, মনে আছে তো, অভিনয় কারোর চাকরি যাবে না, হ্যাঁ আমি আছি। তাহলে তাদের এই চাকরির পরীক্ষার জন্য তাদের বলছেন কেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের? দেখুন তারা এক অদ্ভুত জাঁতাকলে পড়ে গেছে যে একে সুপ্রিম কোর্টের রায় তাদের মানতেই হবে, তারা শিক্ষক মশাই মানতেই হবে, না হলে তাদের আত্মা নিয়ে প্রশ্ন আসবে একটা কথা। আর দ্বিতীয় যারা নিউ কামার তারাও খুব আনন্দে ছিল
যে তাহলে হচ্ছে তাহলে আমরাও এবার পরীক্ষা দিতে পারবো। কিন্তু আপনি আগের ইন্টারভিউতে অত্যন্ত মানে আশাবাদী হয়েছিলেন এই নতুন হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, যে একটা বহু বছর ছেলেমেয়েরা চাকরি পায়নি, তো তাদের তাদের একটা সুখবর দিলে এটা সত্যি সত্যি তো মুখ্যমন্ত্রী ওই দিনই ঠিক বলেছিলেন, কিন্তু ওনার মনের ভিতরে যে এত প্যাঁচ আছে সেটা তো জানতাম না আমি, যে এত প্যাঁচ খুব সহজে ওদের শূন্যপদটা ওদের থাকতো। যেভাবে উনি বলেছিলেন সেটা কিন্তু করলেন না। উনি বলেছিলেন ওদের শূন্যপদটা যে ওদের থাকবে 24,203 ওদের। নতুন আমি ক্রিয়েট করেছি 20,000, নতুন ক্রিয়েট করেছি মানে সেটা নতুনদের জন্য। এবারে সবাই ঝামেলায় পড়ে গেছে। যারা এই নাম্বারগুলো টপাটপ পাবে, এক্সপিরিয়েন্সের নাম্বার টপাটপ পাবে, এটা প্রচণ্ড বেআইনি কাজ করেছে, একেবারে বেআইনি কাজ, ভীষণভাবে বেআইনি কাজ করেছে। যে সারা ভারতের কোনো এই স্কুল শিক্ষক শিক্ষিকার চাকরির পরীক্ষায় এই এক্সপিরিয়েন্সের নাম্বার নেই, হেডমাস্টারের পরীক্ষায় আছে, কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের নাম্বার মানে পুরোপুরিভাবে বুঝে গেছে যে ওই যে মানে দুর্নীতির পদ্ধতিটা আরো সরলীকরণ করে দেবো। আগে একটু কঠিন ছিল, একদম সরলীকরণ, ওই পদে আসবে দুর্নীতিগ্রস্তরা আসবে, এই 30 নাম্বারের মধ্যে ঢুকে যাবে। মানে এখানে যদি তারা মোটামুটি 20 নাম্বার কম পাবেই তো, 20 নাম্বার কম পেলো মানে 60-এর মধ্যে 20 নাম্বার কম পেলো, তাহলে কেউ হেসে খেলে পার হয়ে যাবে, কোনো ব্যাপারই নেই। যে সুতরাং এইটা মাননীয় মুখ্যমন্ত্রী জানেন নিশ্চয়ই, কারণ উনি সাংবাদিক সম্মেলন করেছিলেন। তাহলে কার নির্দেশ এটা হলো? যারা শিক্ষা দপ্তরে আছেন তারা বহুদিন ধরে আছেন, আমার বললাম তো অনেকের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক, তারা এটা করতে পারেন না, কোনো দিনের জন্য এটা করতে পারেন না, তাদের বিবেক কাঁদবে। কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত শিক্ষিত ছেলে মেয়েদের বিবেকটাকে গলা টিপে মেরে দিয়েছে বিগত 10 বছর ধরে, তার কাছে বিবেক এবং কিভাবে মানে নির্লজ্জ কথাটা ব্যবহার করতে হয় আমাকে মুখ্যমন্ত্রীর উপরে, নির্লজ্জের মতো এইরকম মানে একটা কাণ্ড কারখানা করে দিল, যে তোমরা সহজে মানে এটা বলতে চাচ্ছে আমি দুর্নীতি করেছি, করব, কার কি করার আছে তোমরা করো, জানো তো কোর্টে যাবে, কোর্টে গেলেই আটকে যাবে। এবার আরেকটা দেখুন কিরকম ধরনের টেকনিক্যাল দিকটা, অনেকে তো জানেন না টেকনিক্যাল। দেখুন 2016 সালে বাংলা মাস্টার ডিগ্রিতে শূন্যপদ ছিল 236, দীর্ঘ 10 বছর পরে শূন্যপদ হয়েছে 390, 154টা মাত্র বেড়েছে। সম্ভব? মানে 2012-তে পরীক্ষা হয়েছিল, তারপরে 2016 হলো, এই 2 বছরের মধ্যে 236টা শূন্যপদ হয়েছিল, আর এই 10 বছরের শূন্যপদ হচ্ছে 154। বাংলায় অনেক সাবজেক্ট আমি হিসেব দিতে পারি। মানে ইচ্ছা করে করে এই শূন্যপদগুলো কিন্তু বলেনি আর কি, যে একেবারে পুরোপুরিভাবে অযোগ্যদের সাথ দেওয়ার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এটাই হয়েছে, না হলে এটা হতে পারে না। কেন বলছি নির্দেশে? আপনি তো বলে দিয়েছেন এই দিন ফর্ম ফিল আপ, এই দিনে এইগুলো সব, এগুলো সব বলে দিয়েছেন তো। এবং যখন বলছেন যে পুরনো সিলেবাসের উপর পরীক্ষা হবে, তাহলে পুরনো পদ্ধতির উপরে কেন পরীক্ষা হবে না? স্যার আমি একদম বেসিক প্রশ্ন করছি, যদি এই যে যেটা বলা হচ্ছে যে প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স তাতে বাড়তি নাম্বার দেওয়া, আমি বলছি নতুনরা কেন পরীক্ষায় বসতে যাবেন বলুন তো? 90-তে পরীক্ষা দেওয়া বা 80-তে কেন পরীক্ষা দিতে যাবে? মানে ম্যাচ খেলার আগে আমি হেরে বসে থাকবো কেন? বললাম তো যে ম্যাচ খেলার আগে হেরে নয়, মানে 3 গোল খেয়ে তারপরে খেলতে নামছে আর কি, বুঝতে পারছেন তো? আরো মারাত্মক। হ্যাঁ, 3 গোল খেয়ে তাদের এমনি টেনশন থাকবে, আমি 3 গোল খেয়েছি, তারপরে এটা আমি শোধ করবো কি করে? পদ্ধতি এটাই, 3 গোল খেয়ে ম্যাচে নামানো হয়েছে রেফারি মাননীয় মুখ্যমন্ত্রী, বুঝতে পারছেন? মাননীয় মুখ্যমন্ত্রী রেফারি, যে সুতরাং এখানে যেটা করেছেন একদম অনৈতিক কাজ। মানে ভূভারতে এইরকম অনৈতিক মুখ্যমন্ত্রী, মানে নৈতিকতাকে একদম পুরো মানে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে শিক্ষিত ছেলে মেয়েদের নিয়ে আবার মানে ভাবা যায় কোনোদিনই? তার মানে এটা বোঝা যাচ্ছে যে পরীক্ষাটা উনি নিতে চাচ্ছেন না, ভারে মা ভবানী। কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার আছে, ওই 31শে ডিসেম্বরের মধ্যে যদি পরীক্ষা না হয় তাহলে কোর্টের অর্ডার অ্যাজ ইট ইজ, অর্থাৎ হাইকোর্টের অর্ডারটা বলবৎ থাকবে, তার মানে সবার চাকরি চলে গেল। কেন? মানে সরকার কি মানে এই যে কন্ট্রাকচুয়াল যাদের নিয়োগ,
যে কোনো বিভাগে হুম। এই কন্ট্রাকচুয়াল কম পয়সায় কিভাবে বেগার খাটানো যায় সেই চিন্তা ভাবনা করে কি এই 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 সদিচ্ছা? একেবারেই যে মানে ইংলিশ মিডিয়াম স্কুলে রমরমা দেখেছেন গ্রামে থেকে গ্রামান্তরে, তাহলে তাদের কাছ থেকে ওই মানে সেখানকার যে এমএলএ এমপি জেলার লোকজন তারা সব সেই তাদের কাছে তোলা তোলে, কিন্তু মাসে আমার জানা আছে তাদের কাছে তোলা তোলে ইংলিশ মিডিয়াম। অন্য জায়গার লোক আমাদের এখানে করে খাবে, পয়সা দাও। তাহলে চাচ্ছে যে আরও বেশি ইংলিশ মিডিয়াম স্কুল হোক, 1 থেকে একদম 12 পর্যন্ত সব ইংলিশ মিডিয়াম স্কুল হোক, তাহলে আমার স্কুলে কেউ যাবে না, তাহলে আমি বেঁচে গেলাম, তাহলে ওখান থেকে একটা পয়সা আসবে। এই পদ্ধতি হচ্ছে কি এটাই, মানে এই যে বাংলা মিডিয়াম স্কুলগুলো পুরো তুলে দেওয়ার চক্রান্ত ছাড়া আর অন্য কোনো কিছু নয়। এবং এটা খুব আজকের দিন মানে গতকালের দিনটা মানে কাল রাত থেকেই আর কি আজকেরও এই শিক্ষিত ছেলে মেয়েদের কাছে একটা লজ্জার দিন, ভীষণ লজ্জার দিন। মানে তাদেরকে মানে এই রকমভাবে কি বলবো যে একটা শ্রেণীকে দ্বারা তাদেরকে অপরাধী বানানো হবে। 10টা বছর বারে পরীক্ষা হচ্ছে, সেখানে তারা বহুত উদ্যম নিয়ে আছে, কিন্তু উদ্যম হলেও তারা কিন্তু মনে ব্যথা পেয়ে আছে, তাদের হাতের কলম চলবে না। অনেকেই আমাকে এসে বলছে এটা কেন করেছে, আমি বললাম তো বলছি আর কি বলবো, আমি কি তাহলে আর কি করব। তাহলে এই যে আজকের যে আন্দোলন করা সবার গণতান্ত্রিক অধিকার, তারা তো জঙ্গি আন্দোলন করছে না, তাহলে তাদেরকে শিয়ালদা থেকে তুলে নেওয়া হলো কেন? কেন তুলে নেওয়া হলো শিয়ালদা থেকে? তাহলে আপনি তো আন্দোলনের মাধ্যমে এই জায়গায় এসেছিলেন, সেটা তো সবাই জানে রাজ্যের, আর এই জন্যেই উনি আন্দোলনকে এত ভয় পাচ্ছেন যে আমি তো আন্দোলন করে সিপিএমকে সরিয়েছি, তাহলে এরা আন্দোলন করেও আমাকে সরাবে, যা অবস্থা। এই জন্যে আন্দোলনকে উনি প্রচণ্ড ভয় পাচ্ছেন একেবারেই। মানে আন্দোলন তো সরকারের প্রতিবিম্ব, মানে নিজের ছবিকে কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভয় পাচ্ছেন নাকি? একেবারে এখন সেই আগের মমতা ব্যানার্জি আর বর্তমান মমতা ব্যানার্জি উনি নিজে মিলিয়ে দেখছেন যে আগের মমতা ব্যানার্জির কাছে এই মমতা ব্যানার্জি আতঙ্ক। আগের মমতা ব্যানার্জির কাছে সাধারণ মানুষ হচ্ছে কি তাকে পূজা করতো, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, তাই তো সিপিএমকে সরিয়ে ওনাকে নিয়ে এসছেন ভালো কিছু হবে বলে। কিন্তু রাজ্যটাকে যে এত নৈরাজ্য করে দেবে, এত শ্মশান করে দেবে, সব সোনার বাংলাটাকে শ্মশানের বাংলা করে দেবে, সেটা আমি কেন কোনো জনতা বুঝতেই পারিনি। এবং তার পুরো মেরুদণ্ডে বার হয়ে আসলো। এবং উনি যে কত অনৈতিক কাজকে সাপোর্ট করেন, দুর্নীতিকে সাপোর্ট করেন, সেটাই বিজ্ঞপ্তির মাধ্যমে বোঝা গেল। স্যার, আমি রাজনীতির প্রসঙ্গ আনতে চাইছিলাম না, কিন্তু রাজনীতি কোথাও না কোথাও এসেই যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই ধরনের কাজকর্ম করছেন? উনি তো বুঝতে পারছেন যে গোটা শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে এবং মানুষও সেটা উপলব্ধি করতে শুরু করেছে। এটা কি শুধুমাত্র এই মুসলমান ভোটটা সঙ্গে রয়েছে, জয়ের ব্যাপারে কনফিডেন্স, ওভার কনফিডেন্সের জন্য কি এই ধরনের কার্যকলাপ বলে মনে হয়? একেবারেই এটা বুঝে গেছেন যে মুসলিমদের সংখ্যালঘু জুজু দেখানো হচ্ছে, সংখ্যালঘু জুজু পুরো দেখানো হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের এটাই এই বার্তাটা দিচ্ছে, দেখো এখানকার অনেক বিজেপি লিডার কিন্তু বলছে তোমাদের আমার দরকার নেই, তাদের বলছে, তারা জানে যে হ্যাঁ ঠিকই তো, তাহলে জানে আমার সংখ্যালঘু দেখুন 94টা কেন্দ্রে সংখ্যালঘু ভোট কিন্তু ইয়ে করবে, ভাগ্য নির্ধারণ করবে। 94টা কেন্দ্র, দু একটা নয়, মানে 44টা একেবারে পুরো 40 থেকে 50 উপরে। আর হচ্ছে টোটাল 94টা ক্ষেত্রে উনি তো জানেন 94টা কোনো দিনের জন্য যাবে না, কারণ পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা তারা আসে আমার কাছে, শিক্ষিত সংখ্যালঘু, তারা এই মমতা ব্যানার্জি সরকারকে চাচ্ছে না, একদম চাচ্ছে না, তারা পা বাড়িয়ে আছে বিজেপির দিকে। কিন্তু তারা বলছে যে আমার সমাজ কি বলবে, কারণ ওই যে লিডার ও এই রকমের কথা বলছে, মুসলমান আমি চাই না, এই চাই না, তাহলে তারা সমাজে যাবে কি করে? তাদের বাবা আছে, মা আছে, বোন আছে, দিদি আছে, তাদের বিয়ে হয়ে গেছে, তাদের উপরে অত্যাচার হবে। এই জন্যে উনি এই খেলাটা খেলছেন। এই যে ডিক্টেটরশিপটা ওনার মধ্যে কিন্তু পুরোপুরিভাবে এসে গেছে। স্যার, আমি নিজেও একজন অভিভাবক, আমার নিজেরও বোন রয়েছে, সেও সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে। এই বিজ্ঞপ্তি ঘোষণার পর আমি আমার বোনকে পরামর্শ দিয়েছি যে এই সরকারের পরিবর্তন না হওয়া পর্যন্ত তুই পরীক্ষায় বসবি না। স্বাভাবিক, আপনি কথাটা যেটা বলেছেন অভিভাবক হিসাবে খুব সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, কারণ আপনি তো দেখতে পাচ্ছেন এবং তারাও দেখতে পাচ্ছেন, আম জনতা দেখতে পাচ্ছে যে
দুর্নীতি, পরীক্ষার আগে দুর্নীতি দিয়ে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, আর শেষ তো দুর্নীতি দিয়েই হবে। জানে এইবারে আর তো শূন্যটাকে 50 করতে 55 60 করতে পারবো না, আর হবে না। হ্যাঁ, তাহলে নাম্বারগুলো হাতে নিয়ে নাও। কারণ এই যে অযোগ্য আর চাকরিহারারা সবচেয়ে বড় এখন অ্যাটম বম হয়ে গেছে ওনার কাছে, অযোগ্যরা একদম অ্যাটম বম হয়ে গেছে। তাই যে কোনো প্রকারে অযোগ্যদের আমার এই পথে নিয়ে আসতে হবে, এই পথে নিয়ে আসে। আপনি দেখবেন এর সঙ্গে সঙ্গেই আপার প্রাইমারি টেটেরও দিয়েছে ওখানে, আপনি অবাক হয়ে যাবেন। আপার প্রাইমারি টেটের সেখানেও 5 নম্বরের এক্সপিরিয়েন্স, ভাবা যায়। আর আগে ছিল 10 নম্বরের ইন্টারভিউ, সেটাও হচ্ছে 20। মানে এখানে যারা অযোগ্য তারা তো এই পরীক্ষা যদি বসতে না পারে, যদি ফের কেস কামানি হয়, নাম ফাম দিয়ে দেয়, তাহলে তোরা আপার প্রাইমারি বস। আমার হাতে তো 20 নাম্বার আছে আর এক্সপিরিয়েন্স 5 নাম্বার আছে, সবাইকে এক্সপিরিয়েন্স আমি দিই, তাহলে 25 তো নিয়েই তারা মাঠে নামছে। 100 নাম্বারের মধ্যে 25 তারা মাঠে নিয়েই কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে। সুতরাং তাদের ভয়ে আজকের এই শিক্ষাটাকে দুর্নীতিগ্রস্ত পর্যায়ে নিয়ে গেল, এই ওদেরই ভয়ে। এবং নিজের বিবেক বুদ্ধি বলে কিছু নেই ওনার মধ্যে, কি শিক্ষা দীক্ষা আদৌ নেই। একজন যে MA পাস করেন, শিক্ষা দীক্ষা সবার মধ্যে, সবাই সব বিষয়ে নাই জানতে পারে, কিন্তু পরামর্শদাতারা তো রয়েছে, তাদের তো পরামর্শ নেবেন। দেখুন, পরামর্শ তো স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন কবে সেটা উনি বলছেন, তা পরামর্শ উনি তো তাদের পরামর্শ দিচ্ছেন যে ওগুলো আমার কাছে দাও, আমি একটু বলে দেবো সবার কাছে। পরামর্শদাতা তো উনি, এবং রাজ্যটাকে নষ্টের পরামর্শদাতা, এবং শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে মানে পুরোপুরি একেবারে হিংসাত্মক ধ্বংসাত্মকের মধ্যে নিয়ে যাওয়ার প্রাণী হচ্ছে উনি।